হলদিবাড়ি নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের ফিফথ সেমিস্টারের যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে তাদের একটা নতুন বিষয় আমি বলছি, সেটা হচ্ছে পদ্মা নদীর মাঝি উপন্যাস। এই পদ্মা নদীর মাঝি উপন্যাসের আঞ্চলিক উপন্যাস হিসাবে কতটা সার্থকতা লাভ করেছে, বা ফ্রেমটা আঞ্চলিক উপন্যাসের, কিন্তু পদ্মা নদীর মাঝি আঞ্চলিক উপন্যাস নয়, কোটেশনের মধ্যে এটা আলোচনা করো। সাহিত্যে আঞ্চলিক কথাটির একটি বিশেষ তাৎপর্য রয়েছে। যে কোনো লেখকের রচনাতেই তার নিজস্ব কোনো পরিবেশগত পরিমণ্ডল থাকে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সেটা শুধু প্রেক্ষাপটই রচনা করে। কল্লোলের প্রভাবে, বাস্তুতান্ত্রিকতার নব্য উৎসাহে আঞ্চলিক ভূগোল সাহিত্যে স্পষ্ট রূপ পেতে শুরু করেছিল। ফলত সাহিত্যে গ্রাম্য জীবনের রূপকার একদল আঞ্চলিক লেখকের জন্ম হলো। তাদের অভিজ্ঞতার ভিত্তি, বর্ণনার সাবলীলতা ও রীতি আকর্ষণীয় হলেও তারা সবাই আঞ্চলিক উপন্যাস লেখক নামে অভিধেয় নয়। আঞ্চলিকতার সংজ্ঞা শুধু তার ক্ষেত্রেই প্রয়োগ করা চলে যখন সেই বিশেষ লেখকের চরিত্রগুলি সেই বিশেষ পরিবেশের সত্তার প্রতীক হয়ে ওঠে। তাদের মনস্তাত্ত্বিক ও জীবন প্রবাহের ক্রিয়া প্রতিক্রিয়া সেই বিশেষ আঞ্চলিক ভিত্তির স্বাভাবিক প্রতিশ্রুতি হিসাবে দেখা দেয়, এবং সেই সঙ্গে তা বিশেষ অঞ্চলের হয়েও দেশকালের গণ্ডিকে অতিক্রম করে সাবলীল তথা সর্বজনীন হয়ে দেখা যায়। J.A. কুডন আঞ্চলিক উপন্যাসের আলোচনা প্রসঙ্গে লিখেছেন, A regional writer is one who concentrates much attention on a particular area and use it and the people who inhabit it as one basis for his or her stories. Such a locale is likely to be rural and or provincial. অর্থাৎ এই সংজ্ঞা অনুসারে অর্নেস্ট হেমিংয়ের ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, টমাস হার্ডির ওয়েসেক্স নোভেল, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হাস্যলিবাকের উপকথা, অদ্বৈত মল্লবর্মণের তিতাস একটি নদীর নাম প্রভৃতি সার্থক আঞ্চলিক উপন্যাসের দৃষ্টান্ত। আমাদের আলোচ্য উপন্যাস পদ্মা নদীর মাঝি আপাতদৃষ্টিতে উপন্যাসটি আঞ্চলিক উপন্যাসের সীমাবদ্ধতা বা সীমায় স্পর্শ করলেও প্রকৃতপক্ষে উপন্যাসটি আঞ্চলিক হিসাবে কতটা সার্থক সেটাই হচ্ছে আমাদের মূল আলোচনার বিষয়। প্রকৃত আঞ্চলিক উপন্যাসের কয়েকটি বিশিষ্ট লক্ষণ হল বিশেষ অঞ্চলের মৃত্তিকা, জনগোষ্ঠীর ভাষা, পরিবেশ ও বাতাবরণ, গোষ্ঠীবদ্ধ মানুষগুলির ঐতিহ্য ও সংস্কৃতি। সর্বোপরি মনে রাখা প্রয়োজন, উপন্যাস বর্ণিত ঘটনা ও মূল সমস্যা ওই বিশেষ অঞ্চলের সঙ্গে সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত থাকবে। সংশ্লিষ্ট অঞ্চলের বাইরের পটভূমিতে
স্থানান্তরিত করলেও যদি উপন্যাসে বর্ণিত সমস্যা অপরিবর্তিত থাকে তাহলে বুঝতে হবে উপন্যাসটি যথার্থ আঞ্চলিক উপন্যাস হয়ে ওঠেনি। যেমন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হাসিলিবাগের উপন্যাস কিংবা নাগিনী কন্যার কাহিনীকে কখনোই স্থানচ্যুত করা সম্ভব নয়। কিন্তু একথা অনস্বীকার্য যে আঞ্চলিক উপন্যাস ও আঞ্চলিকতা একটি আধার মাত্র বা প্রকৃত আধেয় তুল্য জীবনরস। পদ্মা নদীর মাঝি উপন্যাসের আঞ্চলিক ফ্রেমটি গড়ে উঠেছে চরিত্রদের ভাষা, পদ্মাকেন্দ্রিক পটভূমি, কেতুপুর গ্রামের দরিদ্র ধীবরদের তথা জেলেদের কঠোর জীবন জীবিকার উপর ভিত্তি করে। কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখি ধীবর জনগোষ্ঠীর জীবন সংগ্রামকে অতিক্রম করে গেছে কপিলা, কুবের ও মালার ব্যক্তিগত জীবনের সংঘাত, জটিলতা, প্রেম, প্রত্যাখ্যান ও হৃদয়ের উত্থান পতনের মধ্য দিয়ে। যে ঘটনাকে অনায়াসে কিঞ্চিত ভিন্ন মোড়কে নাগরিক জীবনে বা ভিন্ন কোনো অঞ্চলে সংস্থাপিত করা সম্ভব ছিল। এটাকে তোমরা কোটেশনের মধ্যে রেখো যে কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখি ধীবর জনগোষ্ঠীর জীবন সংগ্রামকে অতিক্রম করে গেছে কপিলা, কুবের ও মালার ব্যক্তিগত জীবনের সংঘাত, জটিলতা, প্রেম, প্রত্যাখ্যান ও হৃদয়ের উত্থান পতন। যে ঘটনাকে অনায়াসে কিঞ্চিত ভিন্ন মোড়কে নাগরিক জীবনে বা ভিন্ন কোনো অঞ্চলে সংস্থাপিত করা সম্ভব ছিল। এইটুকু তোমরা কোটেশনের মধ্যে রেখো। সমস্ত দেশেই জেলেদের জীবনকেন্দ্রিক উপন্যাসে তাদের অসহায়তা, অবহেলা ও শোষণের কথা, তাদের কঠোর জীবন সংগ্রামের কথা, ক্ষুধা ও দারিদ্র্যের কথা গভীর অনুভূতির সঙ্গে অঙ্কিত হয়েছে। কিন্তু এক হিসাবে এই বঞ্চনা, অবহেলা, দারিদ্র্য, নিপীড়ন, ক্ষুধা, পিপাসা, কাম, মমতা, স্বার্থ, সংকীর্ণতা সমস্তই পৃথিবীর যাবতীয় প্রলেতারিয়েত জনগোষ্ঠীর নিত্যসঙ্গী। আলোচ্য উপন্যাসের প্রেক্ষাপটে পদ্মাপাড়ের কেতুপুর গ্রামের মানুষগুলির পেশা জেলে ও মাঝিগিরি। পদ্মার বুকে বিনিদ্র রচনী যাপন করে ইলিশ মাছ ধরা, যাত্রীবাহী ও মালবাহী নৌকা চালানো এদের কাজ তথা প্রধান জীবিকা। এদের শরীরে শক্তি আছে, বুকে সাহস আছে, কিন্তু এদের বাঁচার স্বাভাবিক অধিকার নেই। তাই প্রতি পদক্ষেপেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক শ্রেণীর মহাজনের শোষণ বঞ্চনার যুগকাষ্ঠ। তাদের এই অসহায় কাহিনী, জীবন যন্ত্রণার আর্তনাদ, প্রতিকূল পরিস্থিতির প্রবল ঝটিকার সম্মুখে অস্তিত্বকে টিকিয়ে রাখার সংগ্রাম আর মুহুর্মুহু ব্যর্থতার কাহিনী তাদেরই ভাষায় মানিক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত জীবন্ত ও বিশ্বাসযোগ্য করে তুলেছেন বা বিশ্বাস্য করে তুলেছেন। একদিকে জীবনপণ করে উত্তাল পদ্মার বুকে থেকে রূপালী ইলিশ তুলে আনতে আকস্মিক ঝড়ে জেলেদের জীবন বিপর্যয় নেমে আসা, সংসারের দারিদ্রতা, ক্ষমতাবানের শোষণ প্রভৃতি অনুপুঙ্খভাবে যেমন দেখানো হয়েছে, অন্যদিকে তেমনি নিরানন্দ জীবনের মাঝখানে নিষিদ্ধ প্রেমের ফল্গুধারা, যেটা কপিলা আর মধ্যে লক্ষ্য করা গেছে। এই নিরানন্দ জীবনের মাঝখানে নিষিদ্ধ প্রেমের ফল্গুধারাও চিত্তাকর্ষক ভঙ্গিতে অঙ্কিত হয়েছে। জালে আবদ্ধ ইলিশ মাছের মতোই জেলেদের আবদ্ধ জীবনের আর্তনাদ
আমাদের মনকে স্পর্শ করে। বিশেষত পদ্মা তীরবর্তী জেলেদের ও মাঝিদের পূর্ববঙ্গীয় আঞ্চলিক ভাষা বিনিময় এই উপন্যাসকে আঞ্চলিকতার দিকে অনেকখানি পৌঁছে দিলেও উপন্যাসটি শেষ পর্যন্ত আঞ্চলিকতার সীমাকে লঙ্ঘন করেছে। কারণ শেষ পর্যন্ত কেতুগ্রামের জেলের জীবন যন্ত্রণা বিশ্বজগতের শ্রমকাতর ক্ষুধার্ত পদদলিত নরনারীর সঙ্গে একাত্ম হতে পারেনি, বরং তা কুবের ও কপিলার যৌথ জীবনে সীমাবদ্ধ হয়ে আঞ্চলিক উপন্যাসের মুখ্য শর্তকে বা প্রধান শর্তকে ক্ষুণ্ণ করেছে। লেখক হোসেন মিয়ার মতো ভালোবেসেছেন পদ্মা নদীর মাঝিদের, তাদের জন্য গড়তে চেয়েছেন এক শ্রেণীহীন ধর্মহীন নতুন দ্বীপ তথা ময়নাদ্বীপ। সেই দ্বীপ সম্পর্কে সংশয় ও ভীতি থাকলেও শেষ পর্যন্ত একটি উত্তরণের ইঙ্গিত দান করে হোসেন মিয়ার সাধের ময়নাদ্বীপটি। এই ময়নাদ্বীপ সম্পর্কে ডক্টর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় যে আলোচ্য উপন্যাস সম্পর্কে যে বক্তব্য রেখেছেন, অর্থাৎ তার ভাষা সম্পর্কে, তাতে এই উপন্যাসটির জনপ্রিয়তার কারণ হিসাবে পূর্ববঙ্গের সরস ও কৃত্রিমতা বর্জিত কথ্য ভাষার প্রয়োগের উল্লেখ করেছেন। বলা বাহুল্য যে এই বিশেষ ভাষার প্রয়োগ এবং পদ্মাকেন্দ্রিক জনজীবন উপন্যাসটির আঞ্চলিক ফ্রেম বা কাঠামোকে নির্মাণে সহায়তা করেছে। উপন্যাসে ব্যবহৃত কয়েকটি চরিত্রের সংলাপ আমরা এই প্রসঙ্গে তুলে ধরছি। 1 নম্বর, পোলা দিয়া করুম কি, নিজেদের খাওন জোটে না পোলা। এই কথাটা বলেছেন কুবের মাঝি। 2 নম্বর, মুসলমানে মসজিদ দিলি, হিন্দু দিব ঠাহুর ঘর, না মিয়া আমার দ্বীপের মধ্যে ও কাম চলবে না। বক্তা হোসেন মিয়া। 3 নম্বর, ফিরা আইস মাঝি মুখ রাখছেন, ঠাহুর আমার মুখ রাখছেন, আমি না মানত কইরা থুইছি পহার পরিলুট দিমু। বক্তা কপিলা। এই ভাষা ব্যবহার ও বাকৃতি উপন্যাসটিকে সম্পদশালী করে তুলেছে। সেই সঙ্গে উপন্যাসটিকে আঞ্চলিক উপন্যাস হিসাবে বিভ্রম সৃষ্টিতে সহায়তা করেছে। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাগৈতিহাসিক গল্পের শেষে ভিক্ষু ও পাঁচির অন্ধকার জৈব যন্ত্রণার অন্য এক প্রতিবিম্ব মিথ্যা চুরির দায়ে অভিযুক্ত কুবের ও কপিলার অসহায়ভাবে হোসেন মিয়ার ময়নাদ্বীপে যাত্রার মধ্যে প্রস্ফুটিত হয়েছে। গ্রন্থের শেষে ইঙ্গিত দেওয়া হয়েছে ধীরে ধীরে হোসেন মিয়া কেতিপুরের সমস্ত মানুষকে একদিন ময়নাদ্বীপে পৌঁছে দেবে। শোষণ থেকে মুক্তির দিকে, সংকীর্ণতা থেকে উদারতার দিকে, ধর্মান্ধতা থেকে ধর্মহীনতার দিকে উত্তরণের একটি আভাস এখানে পাওয়া যায়। ময়নাদ্বীপ যেন লেখক ও হোসেন মিয়ার যৌথ স্বপ্ন, এক নতুন পৃথিবী। বঞ্চনার ধ্বজা উড়িয়ে যেন এক কৃত্রিম রোমান্টিকতার উত্তরণ। সমস্ত দিক থেকে বিবেচনা করে ভাষা ও আঞ্চলিক পটভূমি থাকা সত্ত্বেও উপন্যাসটি শেষ পর্যন্ত আঞ্চলিক উপন্যাসে সফল হয়নি। তবে উপন্যাস হিসাবে এর সাফল্য বিতর্কের ঊর্ধ্বে।